ওয়েলকাম ব্যাক। ব্রিট রবিন এক্সপ্লেইনের আজকের পর্বে আমরা আলোচনা করছিলাম স্থানীয় সরকারকে কিভাবে কার্যকর করা যেতে পারে। বিরতির আগে আমরা আলোচনা করছিলাম যে কিভাবে স্থানীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারের ভিতরে টিউনিংটা সেট করা যায়, এবং ব্যারিস্টার রবিন আমাদেরকে যেটা বললেন, প্রথমে যার যার জুরিসডিকশন বা এখতিয়ার যেটা আছে এটা ক্লিয়ার করতে হবে, পরিষ্কার করতে হবে। এখন ব্যারিস্টার রবিন, আমরা যেটা জানতে চাচ্ছি যে যেমন অনেক ক্ষেত্রেই স্থানীয় সরকার পর্যায়ে আমরা দেখি যে ডিসির এখতিয়ার, এমপি সাহেবের জুরিসডিকশন এবং স্থানীয় সরকার প্রতিনিধি জুরিসডিকশন কনফ্লিক্ট করছে। তাহলে এই জাতীয় কনফ্লিক্টগুলো প্রায়ই দেখা যায় গায়ের জোরে প্রেশার দিয়ে যে বেশি শক্তিশালী তার আন্ডারেই চলে যাচ্ছে। কিন্তু আসলে এই জায়গাটায় আইন কিভাবে কাজ করা উচিত? বাংলাদেশে যে সরকার কয়টা, এইটা আমি মাঝে মাঝে নিজেও কনফিউজড। কারণ হচ্ছে দেখবেন, ধরেন আপনি বসুন্ধরার ভিতরে ঢুকলে মনে হবে এটা আরেক দেশে আসছেন, এটা আরেক সরকার, নিজস্ব নিয়ম কানুন, ওদের সরকার আলাদা। আপনি যদি কারণ বাজারে যান, এখানে দেখবেন যে অমুক আলী বা অমুক খানের রাজত্ব এখানে চলে, অমুক খানকে ট্যাক্স দিতে হয়। হ্যাঁ, কোনো কোনো জায়গায় নাকি ঘন্টায় ঘন্টায় ট্যাক্স দিতে হয়। তো আমি একটু কনফিউজ, ঘন্টায় ঘন্টায় ট্যাক্স দিতে হয়। তো আমি একটু কনফিউজ যে বাংলাদেশে আসলে কয়টা সরকার ব্যবস্থা আছে। ঠিক আছে, একটা বাজার পরিচালনার জন্য এক ধরনের সরকার ব্যবস্থা, ফুটপাত চালানোর জন্য এক ধরনের সরকার ব্যবস্থা। আমি এর আগেও একটা প্রোগ্রামে বলেছিলাম যে আমরা আসলে একটা সরকার চাই, সরকারের মধ্যে হাজার সরকার আমরা চাই না। আপনি যেটা বলছেন এটা হচ্ছে হাজারো সরকারের একটা নমুনা, যে আমরা স্থানীয় সরকার বলতে একটা সরকার, স্থানীয় সরকার মানে সেখানে জনগণের প্রতিনিধি দ্বারা ওই ব্যবস্থাটা পরিচালিত হবে, এর বাইরে না। হ্যাঁ, যদু মিয়া উনি আছেন, ওনার সাঙ্গপাঙ্গ আছে, উনি বললেন ওনাকে 100 টাকা করে ট্যাক্স দিতে হবে প্রতি ঘন্টায়, না হলে দোকান করা যাবে না। বিভিন্ন ধরনের যে সরকার ব্যবস্থা, আপনি কি কোথাও শুনেছেন একটা দেশের মধ্যে ট্যাক্স আপনার ভিন্ন ভিন্ন জায়গায় দেওয়া যায়? আপনি তো ওই সরকারকে ট্যাক্স দিবেন, তাই না? ওই দেশের একটা জায়গাতে আপনি ট্যাক্স দিবেন। কয়টা জায়গায় ট্যাক্স দেওয়ার নিয়ম আছে পৃথিবীতে বলেন তো? যখন ট্যাক্স আপনাকে দুই জায়গায় দিতে হবে, তাহলে দুইটা সরকার। ভেরি ইন্টারেস্টিং। 3 জায়গায় দেওয়া লাগে, তাহলে তিনটা সরকার। সরকারেরই আছে। এটা তো সাংবিধানিক ভাবে তো রাষ্ট্র পরিচালনার জন্য জনগণের কল্যাণে আপনি তাকে ম্যান্ডেট দিয়েছেন ট্যাক্স আহরণের জন্য, একটা প্রতিষ্ঠান কিন্তু সরকার। তো এর বাইরে যদি আরেকটা হয়, সেটাকে আপনি কি বলবেন? আরেকটা সরকার, এটা কি এখন আসলে? হ্যাঁ, এই জায়গাটাতে সরকারকে জিরো টলারেন্সে, সরকার একটা ট্যাক্স একজনে নেবে। আমি কিন্তু ফুটপাত ভাড়া দেওয়ার বিপক্ষে না। সরকার যদি প্রয়োজন করে, যে তার প্রয়োজন মনে করে যে আমার ফুটপাত ভাড়া দিয়ে আমাকে উপার্জন বাড়াইতে হবে, আমার আর্নিং বাড়াইতে হবে, আমার জনগণকে আদারওয়াইজ সেবা দেওয়ার জন্য, আই ডোন্ট মাইন্ড। কিন্তু সেটা তো সরকারকে দিবে। সরকারের বাইরে অন্য কেউ কি ট্যাক্স নেওয়ার কোনো এখতিয়ার আছে কিনা? ওটা তো চাঁদা। এটা কোথায় পেয়েছেন আপনি? মানে সরকার যেটা নিবে এটা ট্যাক্স, আর ব্যক্তি যদি নেয় তাহলে তো চাঁদা। আমি তো শুনি নাই কখনো, এটা তো ট্যাক্স নাই তারা। ও আচ্ছা, এটা ট্যাক্স। হ্যাঁ, আপনি চাঁদা পাইলেন করে, এটা তো আবার খারাপ শব্দ। এটা তো তাহলে ওইটা যদি হয়, সরকার যদি মানে নিজেরা ট্যাক্স নেবে, আরেকটা ইয়েকে তারা ট্যাক্স বন্ধ করতে না পারে, বা চাঁদা যদি হয়, তাহলে তো আগে যুদ্ধটা এখানে হওয়া দরকার। ভেরি কারেক্ট। এবং এই জায়গাটাতেই ফুটপাত পরিষ্কার করা এবং ফুটপাতকে হাঁটার উপযোগী রাখা, এটা তো স্থানীয় সরকার তথা সিটি কর্পোরেশনের দায়িত্ব ছিল। তাইলে এই যে গত বছরের পর বছর ধরে তারা এটা নিশ্চিত করতে পারলো না, আইন তাদেরকে কি শাস্তি দিবে? এই জবাবদিহিতাটা কেন আমাদের আইনে নাই? আপনাকে তো বললাম যে আইন বাস্তবায়নের জন্য সবচেয়ে বড় বাধা আইন নিজেই। যারা আইনটা তৈরি করে, আপনি দেখবেন যে আইনের অনেক ফাঁকফোকর, অনেক দুর্বলতা, অনেক বিষাক্ত বিষয় নিয়ে অনেক অনেক কথা বলেছি আমি। আমি এখন টায়ার্ড। তো এই জায়গাটায় যেহেতু আমরা কখনোই গুরুত্ব দেই নাই, আলোচনা করি নাই বা করতে পারি নাই, তো সে কারণে কিন্তু এটা হয় নাই। কারণ রাস্তাটা কার জন্য এটাই কিন্তু সরকার নির্ধারণ করতে পারে না। এটাকে আসলে দোকানদারের জন্য না জনগণের হাঁটার জন্য, এটা কিন্তু ঠিক করে নাই। এই যে আপনি বলছেন ফুটপাত, ফুটপাতটা আসলে কার জন্য? গেঞ্জির দোকানদারের জন্য? ফল বিক্রেতার জন্য? এটা কার জন্য? তো যারা পথচারী তাদের জন্য। এটা কে বললো? এটা
এর তো বিশ্ব স্বীকৃত যে ফুটপাত আমি তো হাঁটার এই জন্য। প্রথম আপনার কাছ থেকে শুনলাম জীবনে প্রথম। কারণ আমি গত 54 বছর ধরে এটাই দেখে আসছি যে ফুটপাত হচ্ছে গেঞ্জির দোকানদারের জন্য, ফুটপাত পার্কিং এগুলো সব হচ্ছে তাদের জন্য, আপনার পার্কিং এর জন্য, যে যা খুশি তাই করতে পারবে। ইভেন মাঝে মাঝে ময়লার স্তূপও রাখা যায়, হ্যাঁ, চিন্তা। এবং অনেকে দেখলাম যে টয়লেটও করে রাখে। তো সেই জায়গাটায় মনস্তাত্ত্বিকভাবে যদি বর্তমান সরকার এটা করে থাকে, তাহলে জীবনে প্রথম বুঝতে হবে যে কোনো একজন সরকার প্রধান এই প্রথম উপলব্ধি করেছে যে না, এই ফুটপাতটা মানুষের হাঁটার জন্য। না, এটা এর আগেও হয়েছে ব্যারিস্টার রবিন, এবং এটা দেখা গেছে যে অনেকেই বলে যে এগুলো হচ্ছে আই ওয়াশ। এই ফুটপাতটাতে হয়তো আগে কেউ একজন চাঁদা নিত, এখন একটু নড়াচড়া দিয়ে তারপরে মানে জুম্মা 2 জুম্মা যাওয়ার পরে আবার যে দোকান যেখানে আছে এখানে সেট হবে, বাট চাঁদার রেটটা বাড়বে এবং নতুন অ্যালাইনমেন্ট তৈরি হবে। আর আমাদের জনৈক মন্ত্রী মহোদয় তো বলেছিনি সমঝোতার মাধ্যমে যদি হয় তাহলে সেটাকে চাঁদা বলা যাবে না। কিন্তু আমি আপনাকে যেটা জিজ্ঞেস করব সেটা হচ্ছে, আপনি যদি স্থানীয় সরকার মন্ত্রীর উপদেষ্টা হতেন, তাহলে এই যে স্থানীয় সরকার পর্যায়ে আমাদের দক্ষ জনবলের অভাব, আমাদের দুর্নীতি আছে ওখানে, 3 নম্বর হচ্ছে নিজস্ব কোনো অর্থনৈতিক ব্যবস্থা নাই, এবং চতুর্থত হচ্ছে ব্যুরোক্রেসি এবং পলিটিক্যাল মাস্টার যারা আছে তাদের প্রেশার আছে, এই ঝামেলাগুলো থেকে স্থানীয় সরকারকে বের করে আনতে আপনি মাননীয় মন্ত্রীকে কি পরামর্শ দিতেন? এখানে পরামর্শের কিছু নেই, এখানে আইন তৈরি করতে হবে। আইন তৈরি করতে হবে। এখানে একটা নিয়ে আমরা কথা বলেছি যে আমার যদি সামর্থ্য কম থাকে, আমার একটা ভলান্টারি পলিসি দিয়ে জনগণকে সম্পৃক্ত করে এই রাষ্ট্রটাকে গুছিয়ে ফেলা, এটা 1 বছরের ব্যাপার। ওকে, একটা হচ্ছে আইন এটা- প্রণয়ন, এটা- একটা হচ্ছে আরেকটা বিষয়- জনগণকে সম্পৃক্ত হ্যাঁ, করা। জনগণকে সম্পৃক্ত করতে হবে, আপনার কৌশল প্রণয়ন করতে হবে। হুম, আপনি একটা কথা বলেছেন, আমি প্রধানমন্ত্রীর উদ্ধৃতিতে বলেছেন যে যেহেতু এককেন্দ্রিক শাসন ব্যবস্থা, হুম, যেহেতু বাংলাদেশ একটা এককেন্দ্রিক শাসন ব্যবস্থা এবং তার নির্বাহী প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী, হুম, ওনার উদ্যোগ ছাড়া, ওনার নির্দেশনা ছাড়া কোনো কিছুই করা সম্ভব না, এইভাবেই আমাদের আইনি কাঠামোটা দাঁড়িয়ে আছে। আর যখন আপনি বললেন প্রধানমন্ত্রীর নির্দেশে ফুটপাত পরিষ্কার হয়েছে, তখনই কিন্তু আমি কথাগুলো বলেছি যে সত্যিকার অর্থে যদি এই উপলব্ধিটা হয় হুম। যে শুরু তো হোক। জনগণের ফুটপাত যে জনগণের হাঁটার জন্য, হুম, এটা যদি উপলব্ধি করতে পারেন কোন সরকার প্রধান, তাহলে দেয়ার ইজ এ হোপ। তাহলে আশা করতেই পারি যে না, অন্তত পক্ষে একজন প্রধানমন্ত্রী গত 54 বছরে আসছেন, উনি উপলব্ধি করতে পেরেছেন যে না, এই যে ফুটপাত, এটা জনগণের হাঁটার রাস্তা। না, এটা অনেকে আবার বলছেন যে এটা এই কারণে সম্ভব হয়েছে যে দীর্ঘদিন পর একজন পুরুষ প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছেন যিনি আসলে ফুটপাত চেনেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই প্রধানমন্ত্রীর জন্য মানে যেহেতু পুলিশ রাস্তা একদম বন্ধ করে রাখে না, সো জায়গায় জায়গায় থেমে থেমে উনি আগান তো আমাদের মতো করে, সো ফুটপাতটা দেখার সুযোগ পান উনি। আগের প্রধানমন্ত্রী যারা ছিলেন তারা তো তুফান গতিতে পার হয়ে যেতেন রাস্তা, সুতরাং ডান বামে দেখার সুযোগ পেতেন না। তো এটা একটা পজিটিভ জিনিস যে শুরু রাস্তা, হচ্ছে। আমি বলি শুধুমাত্র ফুটপাত নিট অ্যান্ড ক্লিন হুম, এবং আপনার প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের প্লান্টেশন করে গাছ, এবং আরো আমাদের দেশীয় কিন্তু অনেক গাছ আছে, অনেক সৌন্দর্য বর্ধন করে। ফুটপাত কিন্তু অসাধারণ নান্দনিক করে ফেলা সম্ভব। সেই ফুটপাত দিয়ে হাঁটতে আপনার ভালো লাগবে, আপনি 5 মাইল 10 মাইল হেঁটে আপনি ইজিলি যেতে পারবেন, আপনার অফিসে যাবেন, আপনার কার্যালয়ে যাবেন। হুম। যেই দায়িত্বটা কিন্তু শত 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 ভাগ হচ্ছে স্থানীয় সরকার করবে, এটা যে পারে নাই, যে করে নাই, কেন সে জবাবদিহিতার আওতায় আসলো না, সেটা হচ্ছে বড় প্রশ্ন। তাহলে স্থানীয় সরকার মানে বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক ব্যাপার, যেমন আপনি দেখবেন যে একটা কয়েকদিন আগে ঈদের পরে একটা বাস উল্টে নদীতে পড়ে গেছে এবং সেখানে প্রায় 20 জনের মতো অন দ্য স্পট মারা গেছে। কিন্তু আমরা দেখলাম যে না পরিবহন মন্ত্রী, না নৌ পরিবহন মন্ত্রী, কারোই কোনো মানে এখানে গা নাই। পদত্যাগ তো দূর কি বাত, বাংলাদেশে তো আসলে দেহত্যাগ করার আগে কেউ পদত্যাগ করে না, শুধু মলত্যাগ করে। শুধু মলত্যাগ করে। এখন এইরকম একটা পরিস্থিতিতে এই যে স্থানীয় সরকার যে মন্ত্রণালয়টা আছে, তাকে আসলে কিভাবে আইনগতভাবে অ্যাকাউন্টেবিলিটিতে আনা যায় যে সে যদি এই কাজগুলো না করে তাহলে তাকে যেন লিগালি সু করা যায়?
আমি বারবার যেটা বলছিলাম যে সারা ওয়ার্ল্ডে যেমন রেল সিস্টেমটা চলে, রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি এবং লায়াবিলিটি, এটা একটা পিরামিডের মতো। টপে যে থাকবে সে লায়াবল থাকবে, মন্ত্রী হচ্ছে একেবারে কমপ্লিটলি সে লায়াবল। তার নিচের লেভেলের সচিব, জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, এই লেভেলে যারা থাকবে তারা হচ্ছে অ্যাকাউন্টেবল, এবং যারা প্রান্তিকে কাজ করছে তারা হচ্ছে রেসপন্সিবল। তো রেসপন্সিবলটাও তো ডিফাইন করতে হবে, এবং সেটা যদি রেসপন্সিবল না হয় তাহলে অ্যাকাউন্টেবলদেরকে ধরতে হবে। এই তাদের রেসপন্সিবিলিটি এনশিওরটা কে করবে? মিডিল লেভেলের অ্যাকাউন্টেবল অফিসাররা করবে, এবং মিডিল লেভেলের অফিসাররা যদি তাদের সেই অ্যাকাউন্টেবিলিটি শো করতে ব্যর্থ হন, সেটা কে দেখবে? দ্য পারসন লায়াবল এট দ্য টপ। তাহলে এই যে টপ টু বটম, এই তিনটা লেয়ার আপনাকে শক্তিশালীভাবে ম্যানেজ করতে হবে। এবং এই জিনিসটা না থাকার কারণটা হচ্ছে আমরা এটা ডিফাইন না, জবটা ডিফাইন না। তাদের টপ টু বটম পর্যন্ত কি কি কাজ করতে হবে। আপনি একটা সরকারি কর্মচারীকে একটা পজিশনের কথা বলেন, একটা কাজের কথা বলেন যে হি অর শি ইজ রেসপন্সিবল ফর ডুইং দ্যাট, এখন তো বলতে পারেন কিনা? ভেরি ডিফিকাল্ট। মনে হয় সব কাজই তাদের, আবার কোনোটাই তাদের না। কোনো কাজ আপনার সংবিধানে আছে কাজ করা এবং না করা, যেটাকে আপনার করা দরকার করতে হবে, আর যদি না করেন তাহলে দুইটাই কিন্তু অফেন্স। কিন্তু বাংলাদেশ সরকারের কোনো কাজ না করার জন্য কারো কোনো জেল হয়েছে শুনছেন? কোনো জেল জরিমানা কিছু ফাঁসি হয়েছে, রাষ্ট্রের চরম ক্ষতি হয়ে গেছে, তারপরে কি তাদের কোনো ক্ষতি হয়েছে? না, আমাদের কত বিলিয়ন ডলারের ব্যাংক লুট হলো, কোন অফিসারকে কোনো শুনছেন কারো ফাঁসি হয়েছে? একজন হয়েছে, সে হচ্ছে ফিলিপাইনের ব্যাংক ম্যানেজার, তার নাকি একটু শাস্তি হয়েছে, কিন্তু বাংলাদেশে কারো কিছু হয়নি। বাংলাদেশে এই ঘটনাটা যদি চায়নায় ঘটতো, আমাকে একজন বলছে চায়নায় ঘটতো, কমপক্ষে 300 থেকে 400 জনের ব্যাংকের অফিসারের ফাঁসি হইতো। আমাকে একজন চাইনিজ কর্মকর্তা বলেছেন যে ঘটনাটা ঘটেছে একদম প্রকাশ্যে দিবালোকে তাদেরকে ফাঁসি দিত, ব্রাশ ফায়ার করে মেরে ফেলতো ওপেন। এবং এই জায়গায় ব্যারিস্টার রবিন, আপনি দেখেন রাষ্ট্রদ্রোহী একটা অপরাধ। হ্যাঁ, সেন্ট্রাল ব্যাংক লুট করার পরে তারা বুক চিরিয়ে দেশ ঘুরে বেড়াচ্ছে, টাকা পাচার করার পরে বুক চিরিয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনার তো এই ধরনের প্রকাশ্যে এই ধরনের আইন করতে হবে, এটা রাষ্ট্রদ্রোহী। রাষ্ট্রদ্রোহীর মিনিমাম শাস্তি মৃত্যুদণ্ড, তাদেরকে তো আপনি বাঁচায় রাখতে পারবেন না। সরকার বলছে যে পাচার করা টাকা ফেরত আনবে, এটার জন্য তো পানিশমেন্ট দেওয়া উচিত না। আপনি রাষ্ট্রদ্রোহী অপরাধগুলো, আমরা একটু অন্য লাইনে চলে গেলাম, আমরা স্থানীয় সরকার থেকে এখন আপনি চলে গেলেন একেবারে মানি লন্ডারিং, রাষ্ট্রদ্রোহী আমরা আলাদা একটা পর্ব করবো। এটা অন্যদিকে আজকে 1 মিনিটের একটা কনক্লুডিং রিমার্ক দেন, আজকের মতো স্থানীয় সরকারটা শেষ করি। যে দেশের স্থানীয় সরকার ব্যবস্থা দুর্বল, ওই দেশের সব ব্যবস্থাই দুর্বল। স্বাস্থ্য ব্যবস্থা দুর্বল, ওই দেশের শিক্ষা ব্যবস্থা দুর্বল, ভঙ্গুর, ওই দেশে কোনো শিক্ষা লাভ কোনো দিনই সম্ভব না। কারণ স্থানীয় সরকার যেভাবে শিক্ষা ম্যানেজ করেন, এটা অন্য কোনোভাবে কেন্দ্রীয় সরকার ম্যানেজ করতে পারবেন না। অসংখ্য ধন্যবাদ। আজকের মতো শেষ করবো ব্যারিস্টার রবিন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনিও আমাদের ব্রিট রবিন এক্সপ্লেইনের সাথে সংযুক্ত হতে পারেন। স্ক্রিনে দেয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে, অথবা ওখানে দেয়া যে ইমেল অ্যাড্রেসটি আছে, এর মাধ্যমে আপনিও জানাতে পারেন আপনার কষ্টের কথা, আপনার দুর্ভোগের কথা, আপনার সমাধানের কথা। সাথেই থাকুন, স্টে টিউনড।